নমস্কার। আজ আমরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এবং যার সঙ্গে আমরা কথা বলবো আফম বাহাবুদ্দিন নাছিম। বাহাউদ্দিন নাছিম বাংলাদেশের একজন অতি পরিচিত রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী লীগের তিনি প্রতিষ্ঠাতা। তিনি একজন প্রাক্তন সাংসদ এবং বেশ কিছুদিন তিনি সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সহকারীর ভূমিকাও পালন করেছেন এবং এই মুহূর্তে তিনি দলের তরফে দলের বক্তব্য মিডিয়া এবং জনমানুষের উদ্দেশ্যে বলার জন্য দায়িত্বপ্রাপ্ত। তো আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। মিস্টার নাছিম, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি খুব ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। তো আমরা প্রথমেই একটুখানি জানতে চাই যে আমি একটা কথা দিয়ে আপনাকে শুরু করি। আপনারই একটি কথা, সেটা 29শে জুন এবছর 2024-এর 29শে জুন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের 75 বছর পূর্তির একটি অনুষ্ঠানে আপনি একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখি, আঘাত এলে আমরা পাল্টা আঘাত দিতে পারি, আমাদের ধ্বংস করা সহজ নয়, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। মিস্টার নাছিম, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই ফিনিক্স পাখি কবে জেগে উঠবে, আওয়ামী লীগ কবে জেগে উঠবে? ধন্যবাদ। মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের সবাইকে আমি বিজয়ের মাসে, বীর বাঙালি বিজয়ের মাস হলো ডিসেম্বর মাস, এই বিজয় দিবসের আমি সমগ্র বাঙালি, বাংলাদেশের বীর বাঙালি ও বাংলাদেশের মানুষদের সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এমন একটি মুহূর্তে আমি সাক্ষাৎকার দিচ্ছি যেটা বাংলাদেশে আজকে খুবই একটি করুণ পরিস্থিতির ভিতরে, সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বীর বাঙালি জাতি পার করছে, যেখানে সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক সন্ত্রাসী, অশুভ শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীদের নেপথ্যে কখনো কখনো সাম্প্রদায়িক জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীরও উত্থান আমরা দেখতে পাই। এই মুহূর্তে বাঙালি জাতি আজকে এই কঠিন সময় পার করছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলার সম্পূর্ণ অধিকার হারিয়ে ফেলেছে। মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, এবং স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের এই দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের যে 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই মহান স্বাধীনতায় যাদের আত্মত্যাগ, যাদের সহযোগিতা, যাদের সমর্থনে মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল, সেই বাংলাদেশ আজকে মনে হয় মুক্তিযুদ্ধের কথা বলা একটি পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং নেতা এবং মহান মুক্তিযুদ্ধের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তারই নেতৃত্বে বাংলাদেশ, বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করেছিল। বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বাঙালিরাই প্রতিষ্ঠা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর সেই জাতির পিতার হাতে করা দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের গত 75 বছরের ইতিহাসে, সৃষ্টির পরবর্তী 75 বছর পার করেছে, এই উপমহাদেশের এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম 2-1টি দলের একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টির সাথে রাষ্ট্রভাষা,
বাংলা ভাষা, মায়ের ভাষা, কথা বলার অধিকার থেকে আরম্ভ করে বাঙালির সকল অর্জনের সাথে, বাঙালির সকল গৌরব গাথার সাথে, সৃষ্টির সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা তাদের বলিষ্ঠ ভূমিকা অবদান রেখেছে, গৌরবোজ্জ্বল দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের মতো দলটির উপর বারবার বহু আঘাত এসেছে, বারবার আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করা, একের পর এক আঘাত এসে আওয়ামী লীগকে আঘাত করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বরং আওয়ামী লীগ নতুন করে তারা তাদের নতুন জীবনী শক্তি নিয়ে গর্জে উঠেছে। আওয়ামী লীগকে তাই ধ্বংস করা এত সহজ নয়। আওয়ামী লীগ হীরের টুকরার মতো। আওয়ামী লীগকে যতই টুকরা হবে, তার উজ্জ্বলতা, তার তেজ, তার ব্যাপ্তি, তার কর্মক্ষমতা আরো বৃদ্ধি পাবে। একটু আপনাকে থামাচ্ছি যে আপনাদের তো চার মাসের বেশি হলো মানে আপনাদের সরকার নেই এবং আপনারা খুব বিপদ সংকুল অবস্থার মধ্যে আছেন, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি গোটা বিশ্ব এখন জানে। কিন্তু আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ হীরের টুকরো, যত কাটবে তত তার উজ্জ্বলতা পাবে। তো আওয়ামী লীগের সম্পর্কে কিন্তু মানুষের এখন যেটা প্রশ্ন, আমি বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সঙ্গেও আমার যোগাযোগ আছে, কথা হয়, তারা সকলে জানতে চাইছেন যে খুব বড় করে আবার আওয়ামী লীগ কবে নিজের অস্তিত্ব জানান দেবে। আপনি যদি সেইটা একটুখানি স্পষ্ট করেন। দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ জনগণের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের সাথে সবাই মিলে একযোগে সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য জনমত যত দ্রুত এই অসাংবিধানিক, অবৈধ ইউনূস সরকার, এই তারা জবরদস্তিমূলক ভাবে দেশে যে শাসনের নামে দেশে যে দুঃশাসন কায়েম করেছে, এই দুঃশাসনের কারণে ইতিমধ্যেই জনগণের ভিতরে ব্যাপক জনজীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষের দুঃখ কষ্ট বেড়েছে, মানুষের দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে চাল, ডাল, তেল, আটা, লবণ, সবজির মূল্য হু হু করে বৃদ্ধি পেয়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই অবস্থাতে মানুষের জনরোষ, অসন্তোষ প্রতিদিন বাড়ছে। জনরোষ যত বাড়ছে ততই ইউনূস সরকার জনগণ থেকে ধীরে ধীরে, এত দ্রুত ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু সেটা না হয় বরঞ্চ আমরা দেখছি 4 মাসের ভিতরেই তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা জনরোষটা বাড়ানোর জন্য আমরা সারা দেশের মানুষের কাছে এই সরকারের যে দুষ্কর্মগুলো, সেটা আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই বিষয়টিকে তুলে ধরছে। এবং এ কারণে বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি ব্যবসায়ী থেকে আরম্ভ করে মেহনতি মানুষ, শিক্ষক, শ্রেণী পেশার মানুষরা কিন্তু বলতে শুরু করেছে যে আমরা ইউনূস সরকারের অধীনে আমরা ভালো নাই, কষ্টে আছি, আমাদের দুঃখ, আমাদের দুর্দশা, আমাদের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এর চাইতে আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার ভালো ছিল। একটা জিনিস বলছিলাম যে মাঠে ময়দানে নেতারা কবে নাগাদ আবার তারা আসতে পারেন, তার কারণ আমি বলছি যে সরকার তো কতগুলো কমিশন করেছে, সংস্কারের কথা বলছে, সেখানে বিভিন্ন দল তাদের অভিমত ব্যক্ত করছে, কিন্তু আওয়ামী লীগ তো সেখানে কোনো অভিমত ব্যক্ত করছে না। আওয়ামী লীগ কি মানে এই ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছে যে
এই যে সংবিধান সংস্কার বা আরো নানাবিধ সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের বক্তব্য কিন্তু আমরা জানতে পারছি না। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ তার বিপদের কারণে সে মাঠে ময়দানে বা প্রকাশ্য হয়তো কর্মসূচি করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের অবস্থানটাও কিন্তু আমরা জানতে পারছি না যে নির্বাচনী সংস্কার নিয়ে তার কি বক্তব্য, সংবিধান সংস্কারটাকে তারা গ্রহণ করে কিনা, করলে কি ধরনের সংস্কার তারা চায়, এটা যদি আপনি একটু স্পষ্ট করেন। দেখুন, বাংলাদেশের গত 4 মাসে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একটি নির্বাচিত সরকার। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অনেক অনেক বেশি। তারপরও ওনার সরকারকে জোর করে তার সরকারকে পদত্যাগ তো দূরের কথা, পদত্যাগ করারও সুযোগ দেয়নি, জোর করে দেশের বাইরে শক্তি প্রয়োগ করে পাঠিয়ে দিতে বাধ্য করা হয়েছে। আজকের অবস্থাতে বাংলাদেশে 5ই আগস্ট থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে হত্যা করা হয়েছে। তার সঠিক হিসাবটাও এখন পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো হিসাব এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ধ্বংস করা হয়েছে। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপরে লুটপাট করা হয়েছে, হত্যা করা হয়েছে। উপাসনালয়, মন্দিরে, প্যাগোডা, এমনকি গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, মন্দিরের প্রতিমা ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে। এবং সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র নেতা, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন শ্রেণী পেশায়, সরকারের প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থেকে আরম্ভ করে কাউকে রেহাই দেওয়া হয়। সাংবাদিকদেরকে, গণমাধ্যমের সাথে যারা কাজ করে, সাংবাদিক, লেখক এবং শ্রেণী পেশার মানুষ, তাদের বিরুদ্ধে ঢালাও ভাবে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে 2.5 শতাধিক খুনের হত্যা মামলা করা হয়েছে। না, তাহলে কি আপনারা ইউনূস সরকারকে মানে মানে এক প্রকার বয়কট করেই চলবেন, যে এই সরকারের কোনো কার্যক্রমেই বা আওয়ামী লীগ অংশ নেবে না? আমরা এই সরকারের প্রতিহিংসার যে নিদর্শনগুলো, প্রতিহিংসামূলক পরায়ণ হয়ে একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আমরা সেই বিষয়টি আমি তুলে ধরছি মাত্র। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের মানুষ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কাউকে রেহাই দিচ্ছে না। মেয়েদেরকে, নারী নেতৃবৃন্দদেরকে রেহাই দেওয়া হচ্ছে। মানে যেটা আমি জানতে চাইছিলাম যে আপনারা কি এই সরকারকে তাহলে বয়কটই করছেন, যে এই সরকারের কাছ থেকে আপনারা কোনো ন্যায় বা কোনো সুবিচার প্রত্যাশাই করতে পারছেন না? আর আমাকে একটু সময় দিলে আমি একটু ডিটেলস আপনাকে বলতে সুবিধা হতো। এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার, যারা কাজ হলো তাদের রুটিন দায়িত্ব পালন করে নির্বাচন করে নির্বাচনী প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা সরে পড়ে। তাদের তো সংবিধান পরিবর্তনের দায়িত্ব তাদেরকে জনগণ দেয়নি, তাদের তো কোনো নির্বাচনী ম্যান্ডেট নাই। তারা কিসের ভিত্তিতে? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দেশের কল্যাণে সংস্কার বিভিন্ন পর্যায়ে হতে পারে, এটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে করতে হবে। সেটা কারা করবে?
এই অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ে তারা কিছু প্রস্তাবনা রাখতে পারে, সেটা নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে একটি দেশের কল্যাণের জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনবে। সে কাজটি তো এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত অসাংবিধানিক সরকারের কাছে তো এ দায়িত্ব কেউ দেয়নি। এ ধরনের কোন জনমত সারা দেশব্যাপী 18 কোটি মানুষের কাছ থেকে তো এরকম কোন সায় আছে বলে তো কোনো প্রমাণ নেই। তার উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে, আওয়ামী লীগকে, যারা বাংলাদেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করে, এখনো বাংলাদেশের 40% মানুষের বেশি আওয়ামী লীগকে সমর্থন করে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের চাইতে জনপ্রিয় নেতা হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তাকে বাইরে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে, আওয়ামী লীগের মতামতের তোয়াক্কা না করে, ন্যূনতম এবং বড় তোয়াক্কা না করে একচেটিয়া একতরফা ভাবে যা হচ্ছে, এটা আর কিছুই নয়, জামাত, শিবির এবং ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীদের একটি উন্মাদনা, একটি মহড়া চলছে বাংলাদেশে। এখন সংবাদপত্রের স্বাধীনতা নাই, গণমাধ্যমের কথা বলার অধিকার নাই, কণ্ঠ টুটি চেপে ধরা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন যাপন করার ন্যূনতম সুযোগটিকেও বিনষ্ট করার জন্য এই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন এমন আচরণ করছে যা বাংলাদেশের মানুষরা মনে করে। আজকে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, তিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি বলছেন, আগে ছিলাম বাঙালি, এখন আমি হিন্দু হয়ে গিয়েছি, এখন আমি সনাতনী হয়ে গেছি। আমি বললাম, কি বলেন ভাই? আমাকে বলছে, ভাই আগে কোনোদিন গত 53 বছরে এইটাই ভাবনা কাজ করেনি, কিন্তু আজকে আমরা আমাদের বাংলাদেশে এখন এরকমটা মনে হয়। আপনি বুঝতে পারুন তার হৃদয়ের কত কষ্ট, কত ব্যথা, কত তার যন্ত্রণার ভিতরে একটা হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ এই উদ্বেগের কথা বলে, উৎকণ্ঠার কথা বলতে বাধ্য হয়। একটা প্রশ্ন করছি, আমরা চাই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায় সকল স্টেক হোল্ডার, যারা গণতান্ত্রিক শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা বিশ্বাস করে, যারা প্রগতিশীল চিন্তা সহ সকল গণতান্ত্রিক শক্তি, সবাই মিলে দেশটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এখানে তো রাজনৈতিক দলগুলোর সাথে, গণতান্ত্রিক দলগুলোর সাথে ভেদাভেদ, বিভেদ, বৈষম্য সৃষ্টি করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়। বৈষম্য, বিদ্বেষ, ঘৃণা, অবিশ্বাস সৃষ্টি করে একটি জাতিকে ধ্বংস করা যায়, নিঃশেষ করা যায়। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, সেই বাংলাদেশ, জাতির পিতার সোনার বাংলাদেশ, স্বপ্নের গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে আজকে পাকিস্তানে বানানোর জন্য পাকিস্তানি প্রেতাত্মারা, পাকিস্তানের দালালরা, 71-এর ঘাতকরা, যুদ্ধ অপরাধীরা এবং 71-এর ঘাতকদেরকে যারা সমর্থন করে, এখনো যারা পাকিস্তান ভালো আছে, পাকিস্তান আমলে ভালো ছিলাম বলে, তাদের চিন্তা চেতনা বাস্তবায়নের দায়িত্ব এবং জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা, হিজবুত তাহরিরদেরকে, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতার দায়িত্ব বর্তমান ডক্টর ইউনূস সরকার মনে হয় দায়িত্বটা তার উপর বর্তেছে, অথবা তিনি নিজেই নিজের কাঁধে এই দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করার উনি চলেছেন, এবং ওনার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই উনি বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য, বাংলাদেশকে পাকিস্তানি জঙ্গিদের, সন্ত্রাসীদের, পাকিস্তানি আইএসআই এর এজেন্টদের অভয়ারণ্য বানাতে চান বাংলাদেশ। পাকিস্তান থেকে সরাসরি যান বাংলাদেশে আসে, পাকিস্তান থেকে
খাদ্য সামগ্রী বাংলাদেশে আমদানি করা হবে। কোন খাদ্য সামগ্রী যেটা ওখানে পাকিস্তান নিজেই নিজের দেশে উৎপাদন করতে চাহিদা মেটাতে সক্ষম না, তারা অন্য দেশ থেকে আমদানি করে আনে যে সকল খাদ্য শস্য, খাদ্য পণ্য, সবজি, সেটা বাংলাদেশকে ওনারা রপ্তানি করবে, আর বাংলাদেশ বেশি মূল্যে সে খাদ্য দ্রব্য আমদানি করবে। একটা নতুন তামাশা সৃষ্টি হচ্ছে। একটা বিষয় বলছি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সবচেয়ে বড় পার্টি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, 40% ভোট আছে। বিএনপি যেমন এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে নানান ইস্যুতে, আবার তারা লাগাতার ভাবে অবিলম্বে নির্বাচন চাইছে। তো আওয়ামী লীগ কি অবিলম্বে নির্বাচনে মুখোমুখি হতে প্রস্তুত আছে? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দেশ পরিচালিত হবে, এবং দেশ পরিচালনা করবে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল। এটাই তো গণতন্ত্রের বিকাশের জন্য গণতন্ত্রের সংজ্ঞাই তো এটা। তো আওয়ামী লীগ এবং আমরা মনে করি দেশে সকল স্টেক হোল্ডারদের রাজনীতি করার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সকল গণতান্ত্রিক শক্তি নির্বাচনে অংশগ্রহণ করার সমান সুযোগ থাকবে, লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক দলগুলো থাকবে। সেক্ষেত্রে নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেরকম একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে হবে, যে যাতে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতন পরিস্থিতি তৈরি হয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা নির্বাচনই তো একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ যাদেরকে দিবে তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক, সেই বিবেচনায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। গণতান্ত্রিক দল হিসেবে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব, এবং আমাদেরকে যদি কেউ জোর করে, জুলুম করে, অন্যায় করে, শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে, এখন যেটা চলছে বাংলাদেশে, এটা যদি অব্যাহত রাখে, এর বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সময় সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা আন্দোলন করব। জনগণের সাথে নিয়ে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে, এই অবৈধ সরকারকে অবশ্যই জগদ্দল পাথরের মতো যেটা আমাদের ঘাড়ে বসে আছে, এদের এই সিন্দাবাদের হাত থেকে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করব এবং আমরা ঘুরে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অবশ্যই বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবেন, তখন এই সরকার উৎখাত হবে, এই সরকার উড়ে যাবে, এই সরকারের পতন ঘটবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। একটা বিষয় বলি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ অনেক ঝড়ঝাপটা সামলেছে। একথা ঠিক, আমরা দেখেছি যে 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী ঘটনাবলী আমরা জানি যে কি সংকটময় পরিস্থিতি বাংলাদেশে গেছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের ওপরে। তারপরে আওয়ামী লীগকে আমরা দেখেছি যে ষেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পর তার আগে থেকেই তারা ঘুরে দাঁড়াচ্ছিল। তো সেই সংকট কেন, সে বঙ্গবন্ধুকে কারা মানে খুন করেছিল, কারা ষড়যন্ত্র করেছিল, সেগুলো আমরা সব জানি। কিন্তু আজ 2024-এ এসে শেখ হাসিনার সরকার, যার সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে, তো সেই সরকারকে এইভাবে উৎখাত করা গেল, এটা কি করে সম্ভব হলো, এবং সেটা কেন আপনারা উপলব্ধি করতে পারেননি? বাংলাদেশে 2024-এ জুলাই আগস্টে যেটা ঘটেছে, এটা খুবই পরিষ্কার হয়েছে। দিন যত যাচ্ছে ততই এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলে আসছিলেন, এটা কিন্তু ছাত্রদের কোটার দাবির আন্দোলন নয়, এটার পিছনে যে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, দেশীয় চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, এটা যে আছে, এবং এই চক্রান্ত মধ্য দিয়ে, এটা তো ছাত্র আন্দোলন ছিল, এটা ছাত্রদের কোটার আন্দোলন
চলছে, সেই আন্দোলন একটি সরকার পরিবর্তনের আন্দোলনে হঠাৎ করে টার্ন নিল। তার মানেটা কি? এটা ওই যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছে, আন্দোলনের মাস্টার মাইন্ড তার এক উপদেষ্টা তিনি বলেছেন, যার এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে 5ই আগস্ট আমাদের সরকারের উপর চূড়ান্ত আঘাত আসে। আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে এই যে ষড়যন্ত্রটা এত ব্যাপক, সেটা আপনারা যে উপলব্ধি করতে পারেননি, বা আপনারা বলতে আমি শুধু দল বলছি না, শেখ হাসিনার সরকার, তো এটার পেছনে কি কোনো মানে ঘরের শত্রু বিভীষণ এরকম ব্যাপার, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটিটা যথাস্থানে ঠিক মতো ভাবে মানে তুলে ধরা, যে এইরকম একটা কনস্পিরেসি হচ্ছে বা কিছু, এরকম কি আপনাদের মনে হয় যে কিছু ঘরের শত্রু বিভীষণের রোল প্লে করেছিলেন এই এই অভ্যুত্থানটাকে সফল করার জন্য? এটা ঘরের শত্রু বিভীষণ ছিল না এটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, থাকলেও থাকতে পারে। তবে এটা যে একটা কনস্পিরেসি ছিল, ব্যাপক এবং ডিপ রুটেড কনস্পিরেসি ছিল, এটা তো পরিষ্কার এবং স্পষ্ট। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই কনস্পিরেসিটা কি আউটসাইড, আমি এটাই জানতে চাইছিলাম যে এই কনস্পিরেসিটা কি শুধু আউটসাইডাররাই করলো, নাকি ইনসাইডও কিছু লোক তাদের সঙ্গ দিল বলেই তারা সফল হলো? এটা আরো সময় আসলে আমরা বিশ্লেষণ করে এটা আমরা বের করব এবং এটা আমরা বের করতে পারবো। তবে এই মুহূর্তে এটাকে আমি পরিষ্কার ভাবে ক্লিয়ার আমি বলতে পারবো না। তবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র ছিল। এক্ষেত্রে ছাত্র সমাজকে এবং দেশের জনগণের কিছু অংশকে বিভ্রান্ত করা হয়েছে এবং বিভ্রান্ত করতে সুন্দর চমৎকার ভাবে বিভ্রান্ত করে তাদেরকে ব্যবহার করা হয়েছে। একটা আপনাদের যারা প্রচুর বিদেশি শক্তির ষড়যন্ত্রকারীদের অর্থ, অস্ত্র, কৌশল এবং ট্রেনিং সবই এখানে প্রয়োগ করা হয়েছে। আমরা বলতে পারি এক্ষেত্রে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা ছিল, এক্ষেত্রে আরো অনেক ধরনের বিষয়াদি ছিল। সময় আসলে এটা পরিষ্কার হবে। আপনারাও এগুলোর সাথে আমাদেরকে সহযোগিতা করলে আমরা একটি শান্তিপূর্ণ দেশে, একটি সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল। অবকাঠামোগত উন্নয়নে পদ্মা সেতুর মতো যে অসম্ভব কাজটি সেটাও কিন্তু সম্ভব হয়েছে এবং সারা বাংলাদেশকে একটি এক কেন্দ্রে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। সেটা তো শেখ হাসিনা সরকারের আমলে। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আগে ছিল, বাংলাদেশের একজন মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিল $585। সেটা এই 2024 সালে এসে সেটা তো প্রায় $2800 উন্নত হয়েছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটি দক্ষতার সাথে দেশ মানুষের প্রতি ভালোবাসা আছে বিদায় সততার সাথে দেশ পরিচালনা করার কারণেই দেশের অর্থনৈতিক একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। একটা বিষয় বলি, আপনারা কি এই যে বিদেশি শক্তি যারা কনস্পিরেসি করছে বলছেন যে বাংলাদেশের সাফল্যকে তারা ভালোভাবে নিতে পারছিল না, এই বিদেশি শক্তি বা এই দেশগুলোর কথা কি বলবেন যে কারা, কোন কোন দেশ এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল? এটা পরিষ্কার করে বলার কোনো নাম ধরে বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আচ্ছা, তবে কারা এই চক্রান্তের সাথে জড়িত সেটা সবাই জানে, সারা বিশ্ব জানে কারা বাংলাদেশের মানুষের মঙ্গল চায়, কারা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধে কারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, কারা বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু, আর কারা বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, কারা বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগায়, কি স্বার্থে, এটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আরো অনেক এখন মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তো আমরা জানি যে মানে স্বাধীনতা সংগ্রামের বিরোধী শক্তি হিসাবে বিদেশি শক্তি যেগুলি, তার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না আর পাকিস্তান তো আছেই, যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করে স্বাধীন হয়েছেন। আমরা এই মানে তিনটে দেশের কথাই মূলত জানি আর কি।
মানে আপনারা কি মানে সেই বিষয়গুলো বলছেন এখন? আমরা সবসময় আমাদের চেতনার ভিতরে কাজ করি। আওয়ামী লীগের নেতা কর্মীদের অনুভূতির সাথে, চেতনার সাথে, আদর্শের সাথে একটি চমৎকার একটা সম্মেলন আছে, সেটা হলো মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে পাশে দাঁড়িয়েছে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত সরকার, ভারত প্রজাতন্ত্র, ভারতের 150 কোটি মানুষ। তৎকালীন সময়ে সম্ভবত 80 কোটির মতো মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। সেই সময় আমেরিকার জনগণেরও একটি অংশ আমাদের পক্ষে ছিল, কিন্তু আমেরিকান মার্কিন সরকার প্রশাসন আমাদের বিরুদ্ধে তারা সরাসরি কাজ করেছে। এবং সেই সময় তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের বিপক্ষে তারা ভেটো প্রয়োগ করেছে, সপ্তম নৌবহর পাঠিয়েছে। এটা সবাই জানে। আমাদের বিপক্ষে চীন, তারাও আমাদের পক্ষে সেদিন ছিল না। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তারা পাকিস্তানিদেরকে পাকিস্তানি দখলদার বাহিনী, হানাদার বাহিনী, উপনিবেশবাদী শক্তিকে তারা সমর্থন জুগিয়েছে। আমরা মহান মুক্তিযুদ্ধে ভারতবর্ষ এবং রাশিয়া আমাদেরকে সমর্থন করেছে, সহযোগিতা। সবচেয়ে আমাদের 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছে, শরণার্থী হিসাবে ভারতে এসে আশ্রয় দিয়েছে। 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, তাদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মহান মুক্তিযুদ্ধে তাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাদেরকে কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় সে কৌশল শিখিয়েছে। সেটা আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এসেছি। এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে, মুক্তিযুদ্ধের গৌরব গাথার সাথে স্মরণাক্ষরে লেখা থাকে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটিরও একাংশ তারা বলছে যে, তারা প্রশ্ন তুলছে যে এত বড় একটা গণ অভ্যুত্থান এবং এত লোকের মৃত্যু এবং পরবর্তীকালে এবং সরকারে আপনারা থাকাকালীনই দেখা যাচ্ছিল যে প্রভূত দুর্নীতি, মানে আপনাদের নেতা মন্ত্রীদের নানা রকম মানে দুর্নীতি এবং ব্যাংক লুট থেকে শুরু করে যেগুলো এখন আরো অনেক বড় করে আসছে। তো তারা বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমা না চাইলে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা খুব কঠিন হবে। মানে এটা শুধু রাজনীতির লোকেরা বলছেন না, মানে নাগরিক সমাজে বিভিন্ন মানুষ বলছেন। তো এই বিষয়টা কি আপনারা কোনো কনসিডারেশনের মধ্যে নিচ্ছেন যে আপনারা ভুল স্বীকার করবেন বা আপনারা ক্ষমা চাইবেন, এরকম কোনো কিছু? এ বিষয়ের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে কিছু মতামত, আমি যেমন আমার মতামত আমি দিয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল, সে তো স্বাভাবিক রাজনীতি করারই কোনো সুযোগ এখন বাংলাদেশে করার সুযোগ পাচ্ছে না, দেওয়া হচ্ছে না। বরঞ্চ মনে হয় আওয়ামী লীগ একটি শত্রু দলে পরিণত হয়েছে বাংলা ইউনূস সাহেবের দৃষ্টিতে, তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টার দৃষ্টিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এই অন্তর্বর্তী সরকারের শত্রু, সরাসরি শত্রু, এবং এই শত্রু নিধনের দায়িত্বটা পালন করছে এই বর্তমান অনির্বাচিত অসাংবিধানিক সরকার। আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হলে আমরা রাজনৈতিকভাবে আমাদের নেতা কর্মীরা, যাদের বিপক্ষে মিথ্যে হত্যা মামলা, মিথ্যে মামলা দিয়ে লাখ লাখ নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে সবাই মিলে আমরা রাজনীতি করার যখন সুযোগ পাবো, অবশ্যই আমরা আমাদের অতীতের ভালো কাজগুলো থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আরো ভালো কাজ করার চেষ্টা করব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কাজ আমরা করব। আমাদের কোনো যদি ভুল থাকে, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা মূল্যায়ন করব এবং সময় মতো উপযুক্ত ভাবে আমরা জনগণের কাছে, মানুষের কাছে, মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা আমাদের সত্য জিনিসগুলোকে সত্য বলা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো মন মানসিকতা আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর আছে। সুতরাং
আমরা অভিজ্ঞতা নিয়েই তো মানুষ চলে, অভিজ্ঞতা নিয়েই তো দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগকেই এগিয়ে যাওয়ার জন্য, দেশকে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব বাংলাদেশের মানুষের স্বার্থে, জনস্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের স্বার্থে, অসাম্প্রদায়িক চেতনায়, অসাম্প্রদায়িক মানসিকতায়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আমরা আমাদের ভুলগুলো শুধরানোর জন্য আমরা চেষ্টা করব, এবং আমরা যে জিনিসগুলো প্রকৃত অর্থেই ভুল, যেগুলো সংশোধন করা দরকার, সেগুলো আমরা করব। জনগণের কাছে যে সত্যি কথা বলতে, তাদের সমর্থন আদায়ের জন্য, তাদেরকে বা তাদের ভালোবাসা অর্জনের জন্য, তাদেরকে কাছে পাওয়ার জন্য, যেটা সত্য আমরা সত্য কাজটি করব, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। এই এত মানুষের মৃত্যুর জন্য কি আপনারা দুঃখিত, ক্ষমা প্রার্থী? আমরা যে কোনো মৃত্যুতেই আমরা দুঃখ পাই, আমাদের সহমর্মিতা থাকে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমরা অস্বাভাবিক রাজনীতি, অস্বাভাবিক মৃত্যুকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। অবশ্যই যারা জীবন দিয়েছে, যাদের জীবন উৎসর্গ করেছে, তাদের সকলের প্রতি আমাদের সহমর্মিতা আছে, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যারা এর সাথে সম্পৃক্ত, যেই হোক, সে যেই হোক, অথবা সরকারের হোক অথবা যেই হোক, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, ষড়যন্ত্র অংশকারী হিসাবে যারা স্নাইপার আর্মস ব্যবহার করে অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে, এটাকে আমরা নিন্দা জানাই, এবং বিচার হোক, এটাও আমরা চাই। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করেছিলেন, কমিটি করেছে বিচার বিভাগীয়, যেটা হয় না কখনো। উনি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে তাদের টেকনিক্যাল সহযোগিতা করার জন্য, যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার জন্য। সেই কাজগুলো কিন্তু করতে দেওয়া হয়নি। আপনি দেখুন, এখানে ইনডেমনিটি দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই সকল অন্যায় এবং সন্ত্রাসের সাথে, জ্বালাও পোড়ার সাথে, পুলিশ বাহিনীর সদস্যদের পুড়িয়ে মারার সাথে, এবং ছাত্র সাধারণ মানুষ হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে রক্ষা করার জন্য ইনডেমনিটি দেওয়া জারি করা হয়েছে। এখানে যদি প্রকৃত অর্থে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সবার বিচার হোক আমরা চাই। যারা জড়িত আইন অনুযায়ী তাদের বিচার হোক, এটা তো আমরা চাই। আমাদের মাননীয় নেত্রী, উনি শ্রদ্ধা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, উনি এই বিচারের ব্যবস্থা করার জন্য বিচার তদন্ত কমিশন করেছেন, জাতিসংঘকে আহ্বান, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। কি উদ্দেশ্য? আপনাকে মিস্টার নাছিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালের পক্ষ থেকে। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য দিয়েছেন এবং আপনার বক্তব্য আমরা শুনলাম, এই জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন, আপনাদের সকলের ভালো হোক, বাংলাদেশের ভালো হোক। নমস্কার জানবেন। শুভরাত্রি। শুভরাত্রি। ওয়ালকেও আমি শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকেন।